সভাপতির লজ্জা নাই, বোর্ডের কোনো লজ্জা নাই, এবং আমি জাতির পক্ষ থেকে বলছি এটা নির্লজ্জা। আর বাংলাদেশ কুমিল্লা একটা কথা আছে ভাই, এরা এত মানের মান জুতা দিয়ে বাইরেলেও যায় না। এদের মান এতই স্ট্রং, এদেরকে জুতা দিয়ে বাইরেলে মান যাবে না। আপনি যদি আবার ওদের মান পাপন হয়ে যান তাহলে আমি কিন্তু পপকর্ন হয়ে যাবো, এটাই সিস্টেম। এখন এখন কথা বলার স্কোপ দিতে হবে। আমি প্লিজ শেষ করে নিচ্ছি একটু। তৃণমূল পর্যায়ে ক্রিকেট এই জুয়া, এবং নারায়ণগঞ্জের একটা ঘটনা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে যে তার টিম জিতাতে হবে, নাহলে বিসিবিতে সে কাউন্সিলর হতে পারবে না। তো বিসিবির কাউন্সিলর হয় যদি মূল লক্ষ্য হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট হবে না কোনোদিন। আর প্লেয়ারদেরকে আমি ইলিটন সমূহকে আমি স্যালুট জানাই, বাংলাদেশের সব প্লেয়ারদেরকে আমি স্যালুট জানাই যে তারা শেষ পর্যন্ত খেলা শেষ করে এসছে। আপনি 3টা খেলা খেললেন, বাছাই পড়বে, তারপর খেলেন 6টা খেলা। এই 6টা খেলার মতো স্ট্রেংথ, বডি ল্যাঙ্গুয়েজ আমাদের ক্রিকেটারের কতটুকু ছিল এই গরমের মধ্যে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমাদের রিজার্ভ বেঞ্চে একটা প্লেয়ারকে 62 জন কর্মকর্তা গেছে আপনার বিসিবি থেকে খেলা দেখতে দুবাইতে, একটা রিজার্ভ বেঞ্চে বিপ্লব নামে একটা ছেলে, তাকে রাখতে পারলো না। এই খরচটা বিসিবির নাই, 62 জনের টাকা দেওয়ার ক্ষমতা বিসিবির আছে। এই পিকনিক পার্টি বন্ধ করতে হবে। বিসিবিতে পিকনিক পার্টি চলছে, এই পিকনিক পার্টি বন্ধ না হলে বাংলাদেশের ক্রিকেট হবে না। এবং আমি সাবের ভাইকে আমি লম্বা একটা সেলুট দিয়ে বলি যে এই অরাজকতার মধ্যে সাবের ভাই শক্তিশালী। বিসিবির সভাপতির লজ্জা নাই, বোর্ডের কোনো লজ্জা নাই, এবং আমি জাতির পক্ষ থেকে বলছি এটা নির্লজ্জা। আর বাংলাদেশ কুমিল্লা একটা কথা আছে ভাই, এরা এত মানের মান জুতা দিয়ে বাইরেলেও যায় না। এদের মান এতই স্ট্রং, এদেরকে জুতা দিয়ে বাইরেলে মান যাবে না। তেল মারে বাংলাদেশে যারা কোচ স্টাফ আসে, ওরা বুঝে যায় যে এখানে তেলটা মারতে পারলেই বেসিক হয়ে যায়। এরা সাউথ আফ্রিকার হোক আর আমেরিকার হোক, তারা শেষ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের হয়ে যায়। এবং আর মানে কি আপনি মানে এই বোর্ড বা ক্রিকেটে এখন প্রচুর আপনার রাজনীতি ঢুকে গেছে, এরকম একটা প্রচুর না শতভাগ। আপনি বাংলাদেশের চিফ বসকে, উনি কি কোন গাঙ্গুলি খেলছে কোথায় গিয়ে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যে বিভিন্ন কাউন্সিলর আসে বরিশাল থেকে, অমুক থেকে, একটা নাম আপনি দেখেন, চেয়ারগুলো দেখবেন খালি, হয় শেখ পরিবার থেকে আসছে, না আওয়ামী পরিবার থেকে আসছে, না কোরামে আসছে। তারা আড্ডা মারে, লামেরিডিয়ানে পার্টি করে, তারা পার্টিতে ক্যাসিনো খেলে, তারা ঘুরাঘুরি করে, তাদের একটা নিজস্ব সিন্ডিকেট আছে। যে সিন্ডিকেটের প্রেসিডেন্ট মানে বিসিবি চিফের, হোয়াট ইজ বিসিবি বস? বিসিবি বস মানে কি? বস কেন হবে এখানে? সে হবে, তাকে, সেও একটা বেতনভুক্ত কর্মচারী বা এমপ্লয়ি সে এখানকার। আপনার সিও সুজন কথা বলতে পারে না, বিসিবি কথা বলবে কি? সিও এত চিফের এত কথাবার্তা বলা দরকার। সৌম্য বলেছে আমাকে টিমে নেন, লিটন বলেছে আমাকে টিমে নেন। আপনার প্লেয়ারদেরকে আক্রমণ করা ঠিক হবে না, এটা আরো ডিমোরালাইজড হয়ে যাবে আমাদের প্লেয়ার। এমনিতে পাইপলাইনে প্লেয়ার নাই, তার মধ্যে আপনার নাসির হুসাইন, তারপর আমাদের সাব্বির রহমান, তারপরে আমার ছক্কা নাইম তো হারাই গেছে, আমাদের জুনায়েদ সিদ্দিকের মতো একটা প্লেয়ারকে জেভার্ট মোরের চক্করে, গুরু হাতুড়ি সিং এর চক্করে, এই যে একটা আপনি বললেন যে এইচপি থেকে কোচ আনা হয়েছে, আপনার হাই পারফরমেন্স স্কোয়াড থেকে কোচ আনা হয়েছে বর্তমান ডোমিঙ্গোকে এনে বানিয়ে দিল বাংলাদেশের কোচ। তাহলে এর কেন? ওই দেখেন শতভাগ। আপনি এখানে তাহলে সামনের বিশ্বকাপ নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি সবসময় আশাবাদী ভাই, আমি বাংলাদেশের দর্শক হিসেবে আশাবাদী। মানে বাস্তবতার আলোকে কি আপনি মনে করেন আমরা আরো ভালো পারফরম্যান্স করার? আপনি মিরপুর স্টেডিয়াম না, তো শেরে বাংলা স্টেডিয়াম। প্রথমত ভদ্রতা শিখতে হবে আমাদের যারা কোচ আছে, যারা আমাদের ক্রিকেট বোর্ড চালায়। এটা স্টেডিয়ামের নাম হচ্ছে শেরি বাংলা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। হ্যাঁ, এটাকে বলা হয় মিরপুর স্টেডিয়াম, শেরে বাংলাকে সরাই দিয়ে। তো বেয়াদবি তো এখান থেকে শুরু করতে গিয়ে আপনি বঙ্গবন্ধু স্টেডিয়ামটা খুব ভালোভাবে বলবেন, ওটা কমতলে ফুটবল স্টেডিয়াম, বঙ্গবন্ধু না বাদ দিয়ে দেন। তো শুরু হচ্ছে কালচারের শুরু এখান থেকে, ভদ্রতা শুরু এখান থেকে। শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম, এটা না মিরপুর স্টেডিয়াম না, এটা মিরপুরে অবস্থিত, তাই না? এখন মিরপুরে আপনি ক্রিকেট টি-20 প্রিপারেশন নিয়ে শেন ওয়াটসনের কথা শুনেছেন আপনি? লাস্ট শেন ওয়াটসন কি বলেছে? শেন ওয়াটসন তৃতীয় শ্রেণীর দল পারলে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই দলকে বাংলাদেশ হারিয়ে এখানে প্রধানমন্ত্রী উচ্ছ্বাস, এই বিজয় সেই বিজয়। পাকিস্তানকে উঠতে বসতে গেলে, পাকিস্তান কালকে সাড়ে নেভে দেখলাম বললো পাকিস্তানের কোন প্লেয়ার মন্তব্য, এই সমস্ত ফাইজলিমি কথাবার্তা। ঠিকই তো পাকিস্তান ফুল টিম নিয়ে বাংলাদেশ আসতেছে, এতই যদি অ্যালার্জি থাকে, বাংলাদেশে কাউন্সিলে আইসিসি কে ভোট দিচ্ছে বাংলাদেশকে? বুঝতে হবে আপনাকে। আপনারা যাদের দাবিদারি করছেন তারা কিন্তু আপনাকে ভোট দিয়ে কাউন্সিলে নির্বাচিত করে না, বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেয় নাই। তো সুতরাং এগুলো জানতে হবে। প্লেয়ারদের কোন রকম কোনো দোষ নাই, যদি ম্যানেজমেন্ট সলিড না থাকে প্লেয়ার এমন করবেই। আপনি রুবেল হোসেনকে নিয়ে বসে রাখছেন 1 মাস, ইমার্জেন্সি রুবেল হোসেন। আপনি রুবেল হোসেন, আমরা যদি কথা না বলি তাহলে আসলে কথা তো বলছি আমি, আশরাফুল কেন বলবে? আমি সেটা বলছি, কথা সেটাই। আমরা সবাই কথা বলতে হবে। আমার কাছে মনে হয় আসলে কথা বলার কতটুকু কথা শুনে, কতটুকু শোনার কি সুযোগ রয়েছে? কথা হবে না আমি বলি আপনাকে। আপনি যদি আশরাফুলের নিষিদ্ধ কথাটা তুলতেন, আমি আজকে বলতাম তাকে আশরাফুলকে নিষিদ্ধ করা হলো। ওদিকে ইন্ডিয়ান আইপিএল এ সুরেশ রায়না আশরাফুল নিষিদ্ধ করার কথা শুনলে সেখানে হার্ট ফেল করতো না, এজন্য বলছি আমি যে এত লোকটি কথা হয় না। আশরাফুলকে নিষিদ্ধ করার রিজন ছিল একটাই, সুরেশ রায়না ধোনির ম্যাচ ফিক্সিং ঠেকানোর জন্য
ক্রিস ক্যান্টস, এখানে আশরাফুল আর শ্রীলঙ্কার দুইটা প্লেয়ারকে নিষিদ্ধ করা হয়েছে। বিসিবি কে আশরাফুল পাশে দাঁড়িয়েছে? আশরাফুল সেফটির জন্য প্রথম আলোর এক সাংবাদিককে ডিসকাস করছিল, প্রথম আলো এটাকে খুব ক্রেডিট হিসেবে আশরাফুল লাইফটা শেষ করে দিল। তো বাংলাদেশ, এটা বাংলাদেশ ভাই, এই দেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। যে সামনের দিকে যাবে তাকে টাইনে ধরো, এটা হচ্ছে বাংলাদেশের রুলস, আপনি মনে রাখবেন। এই যে জাতীয় খেলা বদলাইতে হবে, জাতীয় ফল কাঁঠাল এগুলো বদলাইতে হবে। অনেক প্রবলেম আছে। এই জাতীয় যে কোচ বিসিবি, জাতীয় যে বিসিবি চিফ আছে বস, এগুলো সব ওই কাবাডি আম কাঁঠালি। সুতরাং বিসিবিতে যে কাউন্সিলররা আছেন, সেই কাউন্সিলররা তাদের যোগ্যতা কতটুকু, তাদের কোন পরিবার থেকে আসছে আমরা জানি, তারা কোন পার্টির অনুগত, এবং তাদের এই ভোটগুলো কিভাবে আমরা জানি। তাহলে খালেদ মাসুদের মতো এক্স ক্যাপ্টেন, খালেদ মাসুদ পাইলটের কথা বলছি আমি, একটা বিসিবি বস বলে সুজনের যে জনপ্রিয়তা, এটার সাথে পাইলট কিন্তু বুঝতে পারেন উনি কিভাবে বুঝে এত জনপ্রিয়তা। ওনার দরকার নেই এত মাতবরের। 12 বছর ধরে আপনি আছেন, আপনি টিম চালান, আপনি সব ভালো, কিন্তু আপনি মানুষের সেন্টিমেন্টকে নিয়ে খেলতে পারেন না। আপনি এমন উইকেট তৈরি করবেন না ওয়ার্ল্ড কাপ তৈরি হয়ে গেছে, আপনি শুধু জিতার জন্য খেলবেন, আপনি দেশবাসীকে খুশি রাখবেন। এখন দেশবাসীর কি হলো? আপনি 2টা সিরিজ জিতলেন, 7টা ম্যাচ আপনি জিতলেন, এখন কি হচ্ছে? এখন তো ওই প্লেয়ারদের গালিগালাজ করতেছে। তো প্লেয়ারদের ঘর সংসার পরিবার সমাজ স্ট্যাটাস আছে না, তো এটা প্লেয়ারদের দোষ। এই প্লেয়ার সিলেকশন, টিম সিলেকশন কারা করে? মাহমুদুল্লাহ করছে? মুশফিকুর রহিম লাস্ট 1-1.5 বছর সে অফ ফর্মে আছে। টি-20 ক্রিকেট লিগ বাংলাদেশে কোথাও হয় ভাই? আপনি বলেন তো, কোন জেলায় বাংলাদেশে টি-20, বাংলাদেশে ঢাকায় টি-20 ক্রিকেট লিগ হয়? হয় না। তো টি-20 ক্রিকেট না হলে আপনি খেলাবেন প্লেয়ারদের কেন? আপনি খেলার সুযোগ দিবেন না। সব মূলে বিসিবির উপরেই আসলে অনেক দায়ভার। অবশ্যই রাষ্ট্রের যে কোনো সমস্যা রাষ্ট্রের নির্বাহীকে দায়িত্ব নিতে হবে। ওই আবেদা বাজে কথা বলবে ওই টাকলামাটা, কিন্তু দায়িত্ব নিতে হবে রাষ্ট্রপ্রধানকে, বিসিবি প্রধানকে। এটা হলো সিস্টেম। আপনার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তো সবসময়, আপনি মনে করেন রাষ্ট্রপ্রধান বর্তমান ভূমিকা কি, যে যে কোনো বিজয়ের তো সবসময় রাষ্ট্রপ্রধান বলে যে তাদের কারণে বিজয় এসেছে। এই বিজয়টার ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান বা সরকারের কোনো দায় উনি আমি সরকার, আপনি কথাটা ঘুরে নিলেন। উনি জলবায়ু নিয়ে ব্যস্ত আছে, কার্বন মিশ্রণের সমস্যা নিয়ে আছে। আমি অন্য কথা বলি, আমি বলছি প্রধান যে, যদি আমি বিসিবি চিফ হতাম, আমি আমাকে নিয়ে বলছি, আমি কোনো রাষ্ট্রপ্রধান ইন্ডিকেট করছি না। মানে এখন পাপন ভাই হচ্ছেন বিসিবি চিফ, উনি কিন্তু ভালো সংগঠক, সব ঠিক আছে, কিন্তু সমস্যা সব ব্যাপারে মাতব্বরি। আপনি দেখেন বাংলাদেশে ই ভ্যালি বা এই দারাজ কিংবা এই যে অরেঞ্জ, এগুলো এই যে 2 নম্বর যে কোম্পানি, একটা কোম্পানির জন্য কোটি কোটি শত শত করে চলে গেল, মানুষ দিয়ে এলো, স্পন্সর কে ছিল? বিসিবি না? ই ভ্যালির দোষ দিচ্ছেন আপনি, ই অরেঞ্জের দোষ, মাশরাফির দোষ, মাশরাফি বিজ্ঞাপন করছে এখানে, এগুলো সব হিসাবে রাখতে হবে। আজকে আপনি এই যে শত শত কোটি হাজার হাজার চলে গেছে বিসিবির স্পন্সরে, কিন্তু মানুষ যখন দেখবে বিসিবির স্পন্সরে ই ভ্যালি আছে, বিসিবি ক্রিকেট টুর্নামেন্ট বা ইন্টারনেট, আস্থা আসে মানুষ, তাহলে বিসিবি তো এই দায় এড়াতে পারে না। বিসিবির 900 কোটি টাকা থাকলে তো হবে না। বিসিবির কারণে সাধারণ গ্রাহকদের হাজার হাজার কোটি লুটপাট হয়ে গেছে, এজন্য আমি বলি দায়িত্ব নিতে হবে। আর আরেকটা কথা, তার মানে ইভেলি ব্যবস্থাপনায় বা ইভেলি নিয়ে যা হচ্ছে, এখানে বিসিবিরও দায় আছে আপনি মনে করেন? আপনি যদি অস্ট্রেলিয়া বাংলাদেশের ক্রিকেটের স্পন্সর থাকে ইভেলি, মানুষ বিশ্বাস করবে না, এটা আপনি কি বলেন? আমি আপনার টক শোতে আসছি, আমি আপনাকে বিশ্বাস করে তো আসছি, তো মানুষ তো আপনার কারণে বলি সাগর, আমার ডেইলি টক শো আছে, প্রতিদিন বলে আসেন, আমি তো কোথাও যাই না। আমি গত 2-3 মাস আপনার এখানে 2 বার আসছি, কারণ রিজনটা প্ল্যাটফর্মটা ভালো, কারণ আপনি ভালো। কারণ আপনি যদি আবার ওদের মত পাপন হয়ে যান, তাহলে আমি কিন্তু পপকর্ন হয়ে যাবো, এটাই সিস্টেম। এখন কথা বলার স্কোপ দিতে হবে। আমি প্লিজ শেষ করে দিচ্ছি একটু। তৃণমূল পর্যায়ে ক্রিকেট এই জুয়া, এবং নারায়ণগঞ্জের দিন একটা ঘটনা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে যে তার টিম জিতাতে হবে, নাহলে বিসিবিতে সে কাউন্সিলর হতে পারবে না। তো বিসিবির কাউন্সিলর হয় যদি মূল লক্ষ্য হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট হবে না কোনোদিন। আর প্লেয়ারদেরকে আমি লিটন সৌম্যকে আমি স্যালুট জানাই, বাংলাদেশের সব প্লেয়ারদেরকে আমি স্যালুট জানাই যে তারা শেষ পর্যন্ত খেলা শেষ করে এসছে। আপনি 3টা খেলা খেললেন, বাছাই পড়বে, তারপর খেললেন 6টা খেলা। এই 6টা খেলার মতো স্ট্রেংথ, বডি ল্যাঙ্গুয়েজ আমাদের ক্রিকেটার কতটুকু ছিল এই গরমের মধ্যে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমাদের রিজার্ভ বেঞ্চে একটা প্লেয়ারকে 62 জন কর্মকর্তা গেছে আপনার বিসিবি থেকে খেলা দেখতে দুবাইতে, একটা রিজার্ভ বেঞ্চে বিপ্লব নামে একটা ছেলে, তাকে রাখতে পারলো না। এই খরচটা বিসিবির নাই, 62 জনের টাকা দেওয়ার ক্ষমতা বিসিবির আছে। এই পিকনিক পার্টি বন্ধ করতে হবে। বিসিবিতে পিকনিক পার্টি চলছে, এই পিকনিক পার্টি বন্ধ না হলে বাংলাদেশ ক্রিকেট হবে না। এবং আমি সাবের ভাইকে আমি লম্বা একটা সেলুট দিয়ে বলি যে এই অরাজকতার মধ্যে সাবের ভাই শক্তিশালী, বিসিবির সভাপতির লজ্জা নাই, বোর্ডের কোনো লজ্জা নাই, এবং আমি জাতির পক্ষ থেকে বলছি এটা নির্লজ্জা। আর বাংলাদেশ কুমিল্লা একটা কথা আছে ভাই, এরা এত মানের মান জুতা দিয়ে বাইরে লোক যায় না, এদের মান এতই স্ট্রং, এদেরকে জুতা দিয়ে বাইরে মান যাবে না। থ্যাংক ইউ, সালাম আলাইকুম সবাইকে। না, আপনার কাছে আরো রিকোয়েস্ট ছিল, সেটা যদি পালন না করেন তাহলে আমাকে, সেটা হচ্ছে বাংলাদেশের থিম সং। যেদিন আওয়ামী লীগ ক্ষমতা আসলো 29শে ডিসেম্বর,
তারা ক্ষমতা আসে ঠিক 2 জানুয়ারিতে। আমি তখন চিটাগাং একটা খেলা দেখতেছিলাম, বাংলাদেশ ভার্সেস সম্ভবত শ্রীলঙ্কা বা কিছু একটা টুর্নামেন্ট চলছিল 3 দিনের মাথায়। তখনও সরকার শপথ নেয় নাই। বেশ 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 সাহস বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের গান, আমার গান না। আমরা মরহুম আরাফাত রহমান কোকো ভাই যখন এইচপির হেড ছিলেন, তখন তিনি গানটা আমি কুমিল্লা থেকে ডেকে এনে করিয়েছেন। যাই হোক, আমি ওইটা বন্ধ আছে যায় আসে না। মানুষের মনে যদি গান ঢুকে যায়, এই আবজাব দিয়ে তো হবে না। বা গান গাচ্ছি, বেশি কথা বলবো না, যেহেতু ফেস দ্য পিপল হুমকি সম্মুখে এই গান না শুনলে। গানটি শুরু করেছেন ইব্রাহিম টিপু, আর কথা লিখেছেন অভিনেতা সোহেল আরমান, এবং এই গানটির মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন মরহুম আরাফাত রহমান কোকো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান। আমি গানটি গাইছি। বেশ 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 সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ 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 সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। তাক দিনা ধিং 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 ধা, প্রাণপণে লড়ে যা, জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা। বেশ 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 সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ 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 সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমাদের বাংলাদেশ। থ্যাংক ইউ। আমার প্লেয়ারদের জন্য আমি স্যালুট জানাই, আমার খেলোয়াড়দেরকে আমি অভিনন্দন জানাই। আমি হতাশা ব্যক্ত করতে চাই না, এই কারণে আমাদের দেশের মানুষের আশাকাঙ্ক্ষার প্রতীক, মানে এই যে এতগুলো দেশ পৃথিবী 208টা, একমাত্র ক্রিকেট কিন্তু আমাদের জাতীয় পতাকাটাকে সবচেয়ে উপরে রেখেছে, যে ক্রিকেটের জন্য 300 কোটি মানুষ অন্তত বাংলাদেশকে চেনে। তো হতাশার কিছু নাই। আমাদের ম্যানেজমেন্টে প্রবলেম হবে, বিভিন্ন সময় সমস্যা হবে, তবে এই ওয়ার্ল্ড কাপ নিয়ে যেগুলো হচ্ছে সেটা তো আমরা সবাই দেখলাম। কিন্তু এই ওয়ার্ল্ড কাপ নিয়ে এই যে অধপতন গুলো হলো আমাদের ক্রিকেট টিমটার, বা তারা যে একটু মোরালি তারা দুর্বল হয়ে গেছে, এবং তারা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে এরা আসলে গলির মহল্লার টিম, এরকম মনে হচ্ছে। তো এই পরিস্থিতি তৈরি করলো কারা, এবং এই পরিস্থিতি তৈরি হলো কেন? এবং তৃণমূলে যে আপনার যে জেলা ভিত্তিক ক্রিকেট এবং উপজেলা ভিত্তিক ক্রিকেট এবং এজ লেভেল ক্রিকেট, 13, 15, 17, 19, 21, 23 এই লেভেলের ক্রিকেট, তারপরে এ ডিভিশন, বি ডিভিশন, সি ডিভিশন যে লিগ গুলো থাকে, এগুলো নাই। যেমন ঢাকায় আপনার ফোকাস করা হয় বিপিএল কে, ঢাকায় ফোকাস অন্য কোনো খেলা কিন্তু ফোকাস করা হয় না। যেমন আপনার রঞ্জি ট্রফি, আপনি যতই বিপিএল হোক, রঞ্জি ট্রফি খেলতে হবে, যতই বিগ ব্যাশ হোক, আপনার কিন্তু অস্ট্রেলিয়ান ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে হবে, যতই আপনি ওয়েস্ট ইন্ডিজ টি20 ফ্লোরিশ হোক না কেন, আপনাকে রেড স্ট্রাইপ ক্রিকেট খেলতে হবে। অর্থাৎ আমাদের মূল যে ফ্যাক্টরিটা, আমাদের প্লেয়ার যেখান থেকে বের হয়ে আসবে, সেটা হচ্ছে তৃণমূল। যেমন আমি ছোট্ট উদাহরণ দিই, আমাদের জেনু ভাই এখানে আছেন একজন, আমি ওনার হাতে আসলে বড় হয়েছি। ক্রীড়া সংগঠক উনি আমাদের সময় কুমিল্লা জেলা ক্রিকেট সেক্রেটারি ছিলেন, এবং ওনার সময় আমি ব্যাপকভাবে সফল হয়েছি অ্যাজ ক্যাপ্টেন, অ্যাজ টিমমেট, বা আমাদের ডিস্ট্রিক্ট টিম আন্ডার 16, আন্ডার 19-এ। তো আপনি দেখেন কুমিল্লা, আমি বাংলাদেশ টিম একটু পরে যাবো, আমি একটু শুরু থেকে শুরু করতে হবে। আপনি প্লেয়ার কোত্থেকে আসবে? হাওয়া থেকে আসবে না, বিকেএসপি থেকে আসবে না। প্লেয়ার আসবে জেলা মফস্বল শহর থেকে। আপনি দেখেন মাশরাফি কোত্থেকে এসছে, আপনি প্লেয়ারদের ব্যাকসেপ রুবেল কোত্থেকে আসছে, আপনি ঠিক করেন মুস্তাফিজ কোত্থেকে আসছে। অর্থাৎ জেলা শহরের আনাচে কানাচে উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক প্রতিভা। তাদেরকে কালেক্ট করতে হয় কিভাবে? জেলা পর্যায়ের খেলা থেকে। হয়তো সে উপজেলা থেকে জেলায় আসবে, জেলা থেকে বিভাগীয় খেলবে, বিভাগীয় থেকে ডিভিশনাল খেলবে, ডিভিশনাল থেকে আস্তে আস্তে ফার্স্ট ক্লাস ক্রিকেট, তারপর ন্যাশনাল টিমে খেলবে। এগুলো হচ্ছে একটা পর্যায়ে। আপনি যদি কুমিল্লা ক্রিকেট লিগ ধরেন, আপনি কুমিল্লাকে আমি একটা টেস্ট কেস হিসেবে নেই, সেটা হচ্ছে কুমিল্লায় কোনো সেকেন্ড ডিভিশন লিগ হয় না, কোনো তৃতীয় বিভাগ লিগ হয় না, কোনো কোয়ালিফাইং রাউন্ড হয় না। সেখানে কিছু কুমিল্লা যারা ক্রিকেট সেক্রেটারি বা ক্রিকেট কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক যারা আছে, ক্রিকেট জেনুভাই খুব আরো ভালো বলতে পারেন, পরে ক্লুটা দিয়ে রাখছে, এখন জেনুভাই পরে অবশ্যই বলবেন, যেখানে নতুন সংগঠক ঢুকতে পারে না। অর্থাৎ সে অ্যাফিলিয়েটেড টিম 1947-এ যে ইউনাইটেড কমার্শিয়াল ইউনাইটেড, ওয়াবদা এসি, মুসলিম এসি, মণিপুরি এসি, অনেক রকম ক্লাব আছে কুমিল্লায়, ব্রাদার্স ইউনিয়ন, আবাহনী, মোহামেডান খেলে না কুমিল্লা ক্রিকেট। তো এখন প্রতিদিন নতুন সংগঠক তৈরি হলে সেকেন্ড ডিভিশন থেকে তারা কোয়ালিফাইং রাউন্ড থেকে সেকেন্ড থার্ড ডিভিশন আসবে, থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন আসবে, তারপরে ফার্স্ট ডিভিশন আসবে, এভাবেই তো হবে। আপনি কুমিল্লা, আমি অন্য ডিস্ট্রিক্টে জানি না, আমি কুমিল্লাকে টেস্ট কেস হিসেবে ধরে বলতে চাই, কুমিল্লায় ধরনের সিস্টেম নাই। কুমিল্লা যারা ক্রিকেট বা ফুটবল বা যে টিমগুলো ক্লাবগুলো আছে, এগুলোকে অ্যাফিলিয়েটেড টিম বলে। এরা হচ্ছে আপনার অনুমোদিত ক্লাব,
এবং এর বাইরে অন্য কোনো ক্লাব খেলতে পারবেন না, নতুন কোনো সংগঠন বা নতুন কোনো ক্লাব খেলতে পারবে না, নতুন কোনো সংগঠক তৈরি হবে না। এবং কুমিল্লা লিগ হয় রবিন লিগ হয় না, এখানে যা নকআউট, কখনো কখনো নকআউট হয়ে যায়, কখনো কখনো রবিন লিগ পদ্ধতিতে ডিরেক্ট লিগ হয় না, মানে নামটা লিগের কিন্তু হয় 6টা দল 12টা দলে ভাগ হয়ে খেলে এবং নতুন কোনো টিম খেলতে পারে না। অর্থাৎ একটা কর্মকর্তা, সাপোজ একটা সেক্রেটারি ক্রিকেট কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা, তার আন্ডারে টিম আছে 4টা, তারপরে আরেকজন আছে তার আন্ডারে টিম আছে 3টা, আরেকজন আছে তার আন্ডারে টিম আছে 2টা। অর্থাৎ তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে এই ক্লাবগুলি কুমিল্লায় খেলছে এবং এগুলা কি করে, নতুন নতুন সংগঠক তাদের কাছ থেকে ক্লাব নিয়ে খেলে। অর্থাৎ যদি আপনি এবার যদি হিসাবে আসেন, সারা বছর যাবৎ কুমিল্লা ক্রিকেটাররা যে প্র্যাকটিসটা করে, এই প্র্যাকটিস করার পর সর্বোচ্চ 3টা ম্যাচ খেলতে পারে। একটা টিমে থাকে 16 জন বা 14 জন প্লেয়ার, বাকি 5 জন বা 3 জন থাকে এক্সট্রা। তাহলে এই 3টা ম্যাচ খেলার জন্য কোনো প্লেয়ার তার প্যাশন, তার সময় নষ্ট করতে পারে না। এভাবে আমরা ডিসকারেজড হয়ে যায় আমাদের খেলোয়াড়রা। 3টা ম্যাচ খেলার জন্য নিশ্চয়ই সারা বছর প্র্যাকটিস করবে না, 1। আর 2 হচ্ছে কুমিল্লাকে আশরাফুল ওয়েলকাম। সাগর ভাই আমাদের আশরাফুল অনেকক্ষণ ধরে ছিল কিন্তু ক্যামেরা অফ ছিল। ওয়েলকাম আশরাফুল, আমি একটু শেষ করে নিই। এখন আমরা এই ফার্স্ট ডিভিশন লিগে মনোপলি হয়, লাইক ওয়ান্ডার্স ক্লাবের যে মালিক সে মণিপুরি ক্লাবের মালিক। এখন খেলা যাবে সেমিফাইনালে, ওয়ান্ডার্স ক্লাব মণিপুরিকে ছেড়ে দিবে, আবাহনী ক্লাব ছেড়ে দিবে ব্রাদার্সকে, এরা সব খাতির। ইস্ট বেঙ্গল ছেড়ে দিবে ইউনাইটেড কমার্সকে, কমার্শিয়াল ইউনাইটেড ছেড়ে দিবে ওয়াবদাকে, মুসলিম এসে ছেড়ে দিবে ইউনাইটেডকে। এভাবে হচ্ছে খেলা। অর্থাৎ এই পাতানো খেলা এবং ম্যাচ ফিক্সিং এবং খেলোয়াড়দেরকে, নতুন খেলোয়াড়রা যারা খুব জটিলা হয়ে খেলতে আসে, তারা প্রথমে মুখোমুখি হয় এই কর্মকর্তাদের রোশানলের শিকার এবং চক্রান্তের শিকার হয়। সাপোজ একটা ম্যাচে ডিএসএ আমরা যখন খেলতাম তখন 3000 টাকা করে দেওয়া হতো ম্যাচ ফি। সেই ম্যাচ ফির মধ্যে একটা বল কিনতে হতো, লাঞ্চের ব্যাপার ছিল, আমরা ঢাকা থেকে যদি প্লেয়ার আনতাম সেই প্লেয়ারের পেমেন্ট কিন্তু আমরা পকেট থেকে দিতাম। আর যে কর্মকর্তা ছিল লাইক আমাদের যারা ক্লাবের মালিক, ওই 3000 টাকা দিয়ে তারা কিন্তু 2000 টাকা দিয়ে বাজার করতো নিজের ঘরের জন্য, আর 1000 টাকা হয়তো আমাদেরকে দিত, কিংবা আমরা নিজেরা বাপে মায়ের পকেট থেকে বা নারকেল ডাব চুরি করে বা এদিক সেদিক চাঁদাবাজি করে আমরা প্লেয়ার আনতাম খেলার জন্য। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়টা। এটা হচ্ছে কুমিল্লা জেলার মতো একটা প্রাচীন জেলা। আপনি এটার রিফ্লেকশনটা খেয়াল করেন, গত ফয়সাল হোসেন ডিকেন্সের পরে কুমিল্লা শহর থেকে কোনো ন্যাশনাল ক্রিকেটার আজ পর্যন্ত আসেনি। কেন জানেন? রিজনটা একটাই, আপনি দেখেন চাঁদপুর থেকে রুবেল এসছে, ওর নাম শামীম এসছে, এবং ফেনী থেকে এসছে সাইফুদ্দিন। আর কুমিল্লা হচ্ছে একদম ঢাকার সাথে লাগোয়া সবচেয়ে উন্নত আধুনিক শহর, এবং একটা অত্যাধুনিক স্টেডিয়াম আছে। এবং এই স্টেডিয়ামটি এখন রোটাস কামাল সাহেব নিজে উদ্যোগ নিয়ে 20 কোটি টাকা খরচ সুন্দর একটা স্টেডিয়াম করেছেন, তাকে ধন্যবাদ জানাই, এবং ওনার উদ্যোগটা আছে। এখন আপনি দেখেন এই স্টেডিয়ামে কি হচ্ছে, এই স্টেডিয়ামটা দেওয়া হলো বসুন্ধরা কিংস আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোম গ্রাউন্ড। আমি জানি না গত 2 বছর লিগ হয়েছে কিনা, আমি ক্রিকেট সেক্রেটারি কুমিল্লা যে সাইফুল আলম রনি, সে খেলার জন্য যুদ্ধ করেছে মাঠে, যে হ্যাঁ আমরা লিগ করতে চাই, টুর্নামেন্ট করতে চাই স্টেডিয়ামে, কিন্তু দেখা যাচ্ছে মাঠ আর নাই। এই স্টেডিয়ামে খেলা হচ্ছে ফুটবল শীতকালে, গরমকালে, এবং এই মাঠের পরিচর্যার সমস্ত দায়িত্ব হচ্ছে বসুন্ধরা মোহামেডানের জন্য। অর্থাৎ কুমিল্লার ছেলেরা সেখানে অপাঙ্কিত, কুমিল্লা মানুষ খেলতে পারবে না। তারা বললো কি, পরবর্তীতে মোটরসাইকেল সেরা উপহার রেখে কুমিল্লা জিলে স্কুলে একটা ট্যাপ টেনিস টুর্নামেন্ট করে তাদের দায়িত্ব পালন শেষ করেছে। তো সুতরাং এ হচ্ছে ক্রিকেটের অবস্থা কুমিল্লায়। এবার আপনি যদি সারা বাংলাদেশে যান, যেখানে পাইপলাইনটা জন্ম নেওয়ার কথা, আমরা দেখি খুলনা, রাজশাহী এবং চিটাগং অঞ্চল থেকে ম্যাক্সিমাম প্লেয়ার আসে, অথচ কুমিল্লা সবচেয়ে নিয়ারেস্ট টাউন বাংলাদেশের, ঢাকার কাছাকাছি, সেখানে পর্যাপ্ত পরিমাণ কোচেস, পর্যাপ্ত পরিমাণ প্রতিভা, প্লেয়ার, ক্লাব আছে। অর্থাৎ কুমিল্লা ডিএস কে কেন্দ্র করে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থায় কতগুলো অসভ্য বসে আছে, যাদের এক একটা ক্লাবের মালিক 3টা-4টা করে। এখানে খেলা হয় না, এখানে খেলা পাতানো খেলা হয়। ওই তারা ক্লাবের মালিক, তারাই ক্লাবের বাবা, তারাই মালিক, নতুন কোনো ক্লাব ঢুকতে পারে না। সাপোজ আমার একটা টিম ছিল বাংলা স্পোর্টিং ক্লাব, আমাকে ডিসি অ্যাফিলিয়েশন দিয়েছিল যে আমি 2 বছর খেলবো, তারপর আমার ক্লাবটা কোয়ালিফাই করবে এবং অ্যাফিলিয়েশন পাবে। কিন্তু আমার ক্লাবটাকে 2006 সালে এই জেলা বর্তমান কর্মকর্তারা বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ নতুন একটা সংগঠক, আমার তো ক্লাবের নিয়ে কোনো আশা দরকার নাই, কিন্তু একটা সংগঠকের মৃত্যু কিন্তু হলো, এবং এরকম সংগঠকদেরকে তারা মেরে ফেলে। এবার আসেন আপনি বিসিবির কাউন্সিল নিয়ে। বিসিবি হচ্ছে এখন বেসিক্যালি ব্যাকসিমকো ক্রিকেট কাউন্সিল। তো ব্যাকসিমকো কর্মচারীরা হচ্ছে এখানকার কাউন্সিলর, এবং তাদের জেলা ভিত্তিক যে 2nd ডিভিশন 3rd ডিভিশন জেলা ভিত্তিক যেই
কিন্তু অনেকে তো বলে পিসিবি মানে পাপন ক্রিকেট। ওই পাপন আর বিয়ে একই, দুইটা বিসিবি ভ্যাকসিন করে। পাপন তো বিসিবি সিও, ভ্যাকসিন করে সিও। ওই মল্লিক আছে, ইসমাইল হোসেন মল্লিক, ও বিসিবি তে ভ্যাকসিন করতে আছে। ডেফিনিশন এক এক রকম, মানে বিভিন্ন রকম। আমি এখন কুমিল্লার, সরি আমি মিস করে গেলাম একটু। এখন আপনি দেখেন এই যে কাউন্সিলর নির্বাচিত হয়, ধরেন বরিশাল থেকে একজন কাউন্সিলর আসবে। বরিশাল কাউন্সিলর আওয়াল চৌধুরী ভুলু, যিনি বরিশাল বুলসের ফ্র্যাঞ্চাইজির মালিক ছিলেন এবং বরিশাল বুলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সংগঠন হিসেবে আমি 3 বছর কাজ করেছি। এখন দেখেন এই আওয়াল চৌধুরী ভুলুর জায়গায় যে লোকটা বরিশাল জেলা টিয়ার সঙ্গে সিন্ডিকেট করে, সে জীবনে খেলেই নাই, সে খেলার সাথে সম্পৃক্ত না। অর্থাৎ এই বিসিবিতে যারা বর্তমান নেতৃত্বে আছে বা যারা বিসিবি চালায়, তারা পুরো 64 ডিস্ট্রিক্ট এবং সাংগঠনিক মোট 73টা জোন সহ তাদের একটা কোরাম আছে যে আমাকে অমুক ভাইয়ের সাথে চলতে হবে, তমুক ভাইদের একটা কোরাম, একটা সিন্ডিকেট হয়েছে বিসিবি। বিসিবি হচ্ছে ঠিক বাংলাদেশে যেটা হয়, ফুটবলে যেটা হয়েছে সিন্ডিকেট, কোটি কোটি টাকা খেলার মধ্যে কাউন্সিলর নিয়োগ করা হয়। এখন আপনি এবার চেক করে দেখেন যে প্রতি জেলা থেকে বা প্রতি ওয়ার্ড যেখান থেকে সিলেক্টর কাউন্সিলর সিলেকশন করা হয়, ওরা কারা, ওদের ব্যাকগ্রাউন্ডটা কি। আপনি পিসিবি এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাদের হেডকে, তাদের কোচকে, তাদের মেন্টরকে এবং বাংলাদেশের কোচকে, মেন্টরকে এবং বিসিবি চিফকে এবং গত 12 বছরের যে চেঞ্জেস দেখেন ভারতীয় ক্রিকেট বোর্ড বা পাকিস্তান ক্রিকেট বোর্ড বা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড আপনি দেখেন, বাংলাদেশে হচ্ছে এক নায়কতন্ত্র চলছে ক্রিকেটে। এটার ওনার বাবা ছিলেন একসময় বাংলাদেশের প্রেসিডেন্ট এবং উনি সেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চালাচ্ছেন। উনি হচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের প্রেসিডেন্ট, যার কোনোদিন জীবনে একটা ডাঙ্গুলি খেলা নাই, যার ক্রিকেট সম্বন্ধে ক্রিকেট মাঠে কোনো সেন্স নাই। তিনি তার পায়ের কাছে প্লেয়ার বসে থাকে, তিনি একবার বলে সাকিব খেলবে না, একবার বলে তামিম বাদ, একবার বলে রিয়াদ হবে না, একবার বলে মুশফিক চলবে না। আসলে উনি তো কেউ না, উনি হচ্ছেন একজন এমপি, তাও বিনা ভোটের এমপি, একটা ভ্যাকসিনকো ব্যাকগ্রাউন্ডে আসছে, প্রধানমন্ত্রীর কাছের লোক, দলীয় সরকারের এই যে সরকার চলছে সেই সরকারের একজন মাল একটা উনি। সব মিলিয়ে এরা একটা সিন্ডিকেট করে বিসিবিটাকে ধ্বংস করে। তার কাছে নাকি 900 কোটি টাকা আছে, মাঝে মধ্যে ফুটবলকে হেল্প করে। তা আমাদের 900 কোটি টাকার দরকার নেই। এই যে তৃণমূল যে ক্রিকেট গুলো নষ্ট হচ্ছে, আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট আমরা নজর দিচ্ছি না, জেলা ক্রিকেট গুলো হচ্ছে না, ট্যালেন্ট হান্ট হচ্ছে না, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 17, 19 এই খেলাগুলো হচ্ছে না। মানে ভয়টা কি আপনি বলবেন আশরাফুল, যে কোথাও কি ভয় আছে আসলে এই ক্রিকেটের যে বিসিবিটা চলছে, এই বিসিবিতে আসলে কি কোনো ধরনের রাজনৈতিক প্রভাব রয়েছে, অথবা স্বাধীন কতটুকু, যেখানে মানে এই সংগঠকরা কতটুকু স্বাধীন নিজেদের মতামত প্রকাশ করবার ক্ষেত্রে এবং স্বাধীনভাবে সঠিক প্লেয়ারকে সিলেক্ট করার ক্ষেত্রে, এবং আসিফ আলপোস যেটা বললেন যে সঠিক যে সোর্সে আগে ক্রিকেটারদের সিলেক্ট করতো বা খুঁজে আনতো, সেটা আসলে নাই। এখন আসলে অনেকেই চিফ লেভেলে যারা বা প্রধান লেভেলে যারা বসে আছেন তাদেরই আসলে একক সিদ্ধান্ত হচ্ছে। এই ব্যাপারগুলি কি আসলে এভাবে চলছে? সেখানে কি আসলে কেউ কথা বলবে, মানে আপনি যদি কথা বলতে যান আসলে কি আপনি পারবেন কিনা, এই পরিস্থিতি আছে কিনা? না, কথা বলে তো আসলে কাজ হবে না, কথা বলে কাজ হবে না। আপনার কাজের আর খেলার ব্যবস্থা করতে হবে, যেটা বললো যে আয়োজন করতে হবে। কুমিল্লায় খেলা হচ্ছে না, এটা আয়োজন করতে হবে, খেলার ব্যবস্থা করতে হবে। এখন আপনি কথা বলে কি করবেন যদি আপনি আয়োজন না? কথা বলেই তো আয়োজন হবে। আয়োজন কি আগে হবে নাকি কথা আগে হবে? না, এখন আয়োজন করতে হলে তো স্পন্সর লাগবে। এখন আপনি যেহেতু আমেরিকার লাগলেও তো কথা বলতে হয়, কিন্তু আমি শুনছি যে অনেকে কথা বলতে পারে না ভয়ে, কারণ হলো সেখানে অনেকে, আমি যখন আজকে ভয় না সাগর ভাই, আমি আশরাফুল তো সহজ ছিল। এখন যদি আপনার সাথে আমি এখন কথা বললাম, কথা বলে কি ওই প্লেয়ারদের তো কিছু বলা হয় না যে খেলতে না করে না। সাগর তুমি একটা আশরাফুলের মতো একটা প্লেয়ারকে তুমি এই কোয়েশ্চেন তুমি করতে পারো না, বিং এ ফ্যান, বিং এ সাপোর্টার্স এন্ড এ ওয়েল উইশার। আমি এটা বলবো না যে আশরাফুলকে এই কোয়েশ্চেন না, আশরাফুল তো বলেই তো তাকে আমি প্রশ্ন করছি, এবং আমি যে অনেকেই দেখেন কমেন্টের মধ্যে লিখছে যে আশরাফুলকে আবারও অধিনায়ক হিসেবে দেখতে চাই। কিন্তু আপনার এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম এত অ্যাগ্রেসিভ প্রোগ্রাম হলে তো আমার আসা উচিত ছিল না। আমি তো এখানে অ্যাগ্রেসিভটা মানে কোন হিসাবে? না, আমি তো খেলার মানুষ, আমি স্টিল খেলছি, আমি এখন খেলছি। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন কেন হয়নি, এটা আমি বলতে পারবো। ওই বোর্ডে কি প্রবলেম না কি হচ্ছে, এটা তো আমার বলার এখন রাইট নাই, কারণ আমি স্টিল প্লেইং। আমি এখনো বাংলাদেশ টিমে খেলার জন্য চেষ্টা করে যাচ্ছি। তো বুঝছেন তো, আপনি
ওটা ওটা আমি জানি না, কোনো খেলোয়াড়রা বোর্ড সম্পর্কে কোনো মন্তব্য রাখা যাবে না, এই ধরনের কোনো রুলস এবং রেগুলেশন আছে কিনা না, এটা না, আমার না, জানা নেই। ভাই, there is a rules আপনি regulation. যে কোম্পানিতে চাকরি করেন ওইখানে তো আপনি কোম্পানির সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে পারবেন। আচ্ছা, আশরাফুল, I have a question for you. আশরাফুল, আমি জি। তোমাকে একটু কোয়েশ্চেন করি। আমি বাবু, আমি রূপালী ব্যাংকে খেলতাম। আমি 85 এ was in রূপালী ব্যাংক, দীপু চৌধুরী বাবু, আসসালামু আলাইকুম। ছিলেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল, ওই আমি একটু আগে সাগর একটা কোয়েশ্চেন করেছি তোমাকে, সেটা হলো যে this is the team যে ওয়ার্ল্ড কাপে গেছে, তাদের থেকে আমরা কোনো কিছু এক্সপেকটেশন করতে পারি কিনা ফর ফার্দার ভবিষ্যতে? হ্যাঁ, this is the team, this is the team যেই টিমটা গেছে। এই অবশ্যই কোশ্চেনটা আপনি- being আমার ওইটাই আমার প্রশ্ন। জি, অবশ্যই আমরা পারি, ওটাকে আমি আমরা- একটু অবশ্যই আমরা পারি, কারণ আমরা যারা গিয়েছেন ওদের যদি আপনার ব্যাকগ্রাউন্ড আমরা দেখি, ওরা কিন্তু অতীতে বাংলাদেশের হয়ে ভালো খেলেছেন। এই টুর্নামেন্টটা হয়তো ওরা ভালো খেলতে পারেনি, এবং সেই কারণেই কিন্তু আমাদের তো সবসময় আপনি যদি খেয়াল করে দেখেন লাস্ট 20 বছরে আমাদের 2-1 ক্রিকেটার এক্সট্রাঅর্ডিনারি খেলতো, বাকি সবাই এভারেজ খেলতো। এইবার আমাদের ওই জিনিসটা মিসিং ছিল, লাইক আমাদের আচ্ছা, যারা আশরাফুল, আমার একটা এই জায়গায় আরেকটা কোয়েশ্চেন সাগরের তোকে, সেটা হলো যে জি। এই যে তুমি বললা যে অফকোর্স করতে পারতো, তা তোমার কি মনে হয় না যে নিউ রাইজার এই ছেলে পেলেদেরকে এনে এই জায়গায় ন্যাশনাল টিম একটা ওয়ার্ল্ড কাপে দাঁড়িয়ে করিয়ে দিয়ে অ্যাবিউজ করা হয়েছে? বিকজ তারা তো এখনো ওই ধরনের নার্সার হয়ে আসতেই পারে নাই। তোমরা জাস্ট পুল করে নিয়ে আসছে, একটা জায়গায় পারফর্ম করেছে, তোমরা এসে একটা পুরো এক জায়গায় একটা ওয়ার্ল্ড কাপের মধ্যে দাঁড়িয়ে করে দিয়েছে। ফাইজান খান, আমরা বাবু ভাই, আমি আপনাকে বলি যে কয়জন নিউ কামার ছিল আপনার? লিটন সৌম্য কি নিউ কামার? ওরা কি না 7 বছর ধরে ইন্টারন্যাশনাল? লিটন সৌম্যর কথা তুমি বাদ দাও, সোহান, আচ্ছা, মুস্তাফিজ কি নিউ কামার? না, মুস্তাফিজকে কেন বাদ দিবা? আমাকে বলো না, অন্যান্য ব্যাটিং এ যারা আছে, আফিফ আছে, শামীম আছে, হ্যাঁ, আফিফ কি তোমার, নিউ কামার? সোহান 35 আছে। টি20 ম্যাচ খেলছে, তো আফিফ রে আপনি Where? নিউ কামার Where? যদি বলেন? ওয়ের আশরাফুল, ওয়ের সব আপনি যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে আমাদের হোম কন্ডিশনে সে এইটাই তো কিন্তু ভালো আমাদের খেলে। দুটো এক্সাম্পল, এই দুটো বড় হাসারাঙ্গা, এক্সাম্পল আমাদের তবে দাঁড়ায়। এই যে হাসারাঙ্গা শ্রীলঙ্কা খেলতেছে, ও তো ওরকম এক্সপেরিয়েন্স না, আফিফের মতো না। হাসারাঙ্গা তো মাত্র আসলে, ও তো খেলতেছে, পারফর্মার লাগবে। টি20 তে আসলে নাম ডাক কাজ না, পারফর্মার লাগবে। প্রবলেমটা কি হয়েছে? আফিফ, তুমি তো প্লেয়ার ছিল, তোমাকে আমি একটা কথা বলি, 120 বলের খেলা বাংলাদেশে ভাই, টি20 খেলতে হলে ইউ নিড এ ফিজিক। 120 বলে ফিজিক্যাল বাংলাদেশ 120 বলে বাংলাদেশ যদি 60টা ডট বল দেয়, আমাদেরকে 60টা সিঙ্গেলস মিস হয়। এই টি20 খেলে যদি 60টা ডট বল যে 10 ওভার চলে যায়। But you have to understand, Asif, we all are trained for ODI. আমাদের আমি তোমাকে বলি, আমি তোমাকে বলি, বাংলাদেশের সাথে ওডিআই খেলতে ওয়ার্ল্ডের অনেক টিমের নাকানি চুবানি খাইতে হ্যাঁ, হবে। মিরপুরের মতো উইকেট হলে তো কেউ আসবে No, অন্য দেশেও তুমি আসো, তুমি লাস্ট ওয়ার্ল্ড কাপ ওডিআইতে আসো, আমরা কি খারাপ খেলছি নাকি? ওই একটাই আপনি দিস ইজ এক্সাম্পল, ইট ইজ এক্সাম্পল। তুমি টি20 তে কাকে নিয়ে আসতেছো? তুমি টি20 তে নিয়ে আসছো আন্ডার 19 একটা ওডিআই একটা ছেলেকে নিয়ে এসে তুমি 35 বিপিএল খেলে তুমি ওকে তাড়া করে দাও। মাসুদ মান্নান যে প্রশ্নটা করেছেন, এটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন, আমি মনে করি সবচেয়ে সেরা প্রশ্ন এটা। কারণ এই 2005 থেকে 7-এর মধ্যে এই সাকিব মাশরাফি আমরা জিম্বাবুয়ে সিরিজ যখন আমরা থিম সংটা গাই বাংলাদেশে, বেশ সাবাস বাংলাদেশ, এই থিম সংটা টিম সং নিয়ে কিন্তু আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে, কারণ আমাকে হুমকি দেওয়া হয়েছে, এটা আমি আপনার কাছে আমি বলতে চাই। আমাকে হুমকি দেওয়া হয়েছে একজন দর্শক, যদি এই থিম সং, দুইটা প্রশ্ন আসছে সেই থিম সং নিয়ে, যেহেতু আপনি উঠিয়েছেন প্রসঙ্গটা। এক হলো যে কেন আপনার এই থিম সং গুলি জাতীয়ভাবে এবং ওই ক্রিকেট অঙ্গনে কেন বাজানো হয় না, নাম্বার 1। নাম্বার 2 হলো এই থিম সং যদি আপনি আজকের অনুষ্ঠানে না করেন, না গান, তাহলে ফেস দ্য পিপল দেখবে না, দেখবে। তো এই একটা ইয়েতে আমি আপনার কাছে অবশ্যই অনুরোধ করব, আমাকেও বাঁচান, আপনি নিজেও বাঁচেন। আমি মাসুদ মান্নানের আলোপে যাই, কারণ তিনি যেটা প্রশ্নটা করেছেন এটা হচ্ছে বাংলাদেশের নার্ভের কোশ্চেন ফর দ্য ফিউচার টু দ্য ক্রিকেট। আমাদের বাংলাদেশে ইন ফিউচার কি হবে? আজকে বাংলাদেশ খারাপ খেলেছে খুব, আজকে 2টা ম্যাচ জিতলে কিন্তু বাংলাদেশের মানুষ এটাই হয়, একবার ছুঁড়ে ফেলে দিবে, একবার বুকে টেনে নেবে, ভালো খেললে ভালো, খারাপ খেললে ভালো। আমি প্রথম দোষ দেই ফুটবলের দর্শকগুলা ক্রিকেটে ঢুকে গেছে।
এবং এরা ক্রিকেট যে রাজার খেলা, ক্রিকেট যেটা ম্যাথমেটিক্যাল খেলা, ক্রিকেটের সাইন্টিফিক খেলা, ক্রিকেটের হিসাব নিকাশের খেলা, এটা মনস্তাত্ত্বিক খেলা ক্রিকেট, এই জিনিসটা কিন্তু ওই লেভেলের দর্শক কিন্তু জন্ম নেয়নি। এবারে ফুটবলের দর্শক আমি বলি তাদেরকে, মানে এখন ওরা বাদ দিয়ে তো এখন আর প্লেয়ার তো এভাবে আসে না। কিন্তু ওই যে মাসুদ সাহেব যে কোশ্চেনটা করলেন চাঁদপুর থেকে, ওনার প্রশ্নের প্রথম অংশটা আমি বলেছি যে ডিস্ট্রিক্ট ওয়ারি যে খেলাগুলি হয়, একটা ছেলে 3 খেলার জন্য কিন্তু সারা বছর প্র্যাকটিস করবে না। কিন্তু বারবার খালি কুমিল্লাকে বলছেন কেন, বাকি 63 জেলার আমি বললাম টেস্ট কেস, আমি তো কুমিল্লা দেখে বড় হয়েছি, আপনি এটার সাথে মিলিয়ে নেবেন বাকি 63 ডিস্ট্রিক্ট টেস্ট কেস। আমরা একটা উদাহরণ ধরি না, মনে করেন 1 ক বলি তো, না এটা নোয়াখালী বলেন না কেন? না আমি আমার আমি যেটা দেখেছি নিজের চোখে, যেটা আমি নিজের চোখে দেখেছি, যেখান থেকে মানে আপনি কুমিল্লাকে এত বেশি ভালোবাসেন, সবকিছু খালি টেস্ট কুমিল্লাকে নেন কেন? না নিতে হবে। আমি যদি এখন মাদারীপুর নিয়ে কথা বলি, আমি তো মাদারীপুর যাইনি। বলো না, তো বলো, সবাইকে নিয়ে বলো, অসুবিধা কি? না আমি তো আন্দাজে হাত দিব না, সাগরে ঢিল দিয়ে সাগর, আমি তো আপনার রাম না, আমি তো রাম না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কথা বলতে দেন, কথা বলি, সময় শেষ। আমি তো রাম না যে কাল্পনিক একটা সেতু বানিয়ে শ্রীলঙ্কাকে আক্রমণ করবো, তাই না? আমি যেটা জানি আমি সেটাই বলবো। আমি তো হনুমানের আশ্রয় নিয়ে গিয়ে শ্রীলঙ্কা অ্যাটাক করতে পারবো না, এটা একটা পুরাণ, বাল্মীকির সাহিত্য। কিন্তু বেসিক হচ্ছে আমি যেটা দেখেছি, গপ্প মানে তো লাভ নেই এখানে, আমি যেটা দেখেছি কুমিল্লা ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, এটা হয়তো অন্য ডিস্ট্রিক্টে আছে, অন্য ডিস্ট্রিক্ট নিয়ে আমার স্টাডি নাই, আমি জানি না। আমরা রাজশাহী থেকে যে কোচিংরা আমরা দেখি, ইমরুল কায়েস সাগর, মানে ইমরুল কায়েসের নাম সাগর, ওর কোচ, ওনার সাথে কথা হয়েছে বাবা ভাইয়ের সাথে। আমি এভাবে জুলাস ভাই নারায়ণগঞ্জের, মশিউদ্দিন আহমেদ মন্টু কোচ ছিলেন, যে নাইল ভাই সুমনকে নিয়ে এসছে, আমি যেগুলো, আলতাফ ভাই ছিলেন, ওসমান খান ছিলেন আমার নিজের কোচ, তো আমরা এগুলো দেখেছি। তো কুমিল্লাটাকে ধরছে এই কারণে, কুমিল্লা হচ্ছে টার্নিং একটা পয়েন্ট, যেখানে নান্নু ভাই, বুলু ভাই এবং ফরেন প্লেয়ারদের একটা বিশাল একটা অংশ কুমিল্লা খেলেছে। এবং কুমিল্লার একটা, আমি জানি কুমিল্লা ডিভিশন গুলো কি হচ্ছে। এখন যদি আমি আন্দাজে আপনার নিয়ে ময়মনসিংহ নিয়ে কথা বলতে চাই, আমি তো ময়মনসিংহ জানি না, তাহলে আমি এমন কথা, হাদিসে আছে এমন কথা, সাপোর্ট করো, অন্যান্যদের সাপোর্ট করো, অন্যান্যদের ট্যাগ করে দাও। ভাইজান ভাই, এখানে সাপোর্ট টাপোর্ট আলাদা, এটা আবেগের ব্যাপার না, যুক্তির ব্যাপার। সাপোর্ট করার কিছু নেই এখানে, আমি যেটা জানি। শোনেন ভাই, আমি 35 বছর ধরে সংগঠন চালাই, আমি নিজের পকেট টাকা দিয়া টিম চালাইছি, আমি নিজের আমার রেস্টুরেন্ট, বাংলা রেস্তোরাঁ, ওই টাকা দিয়ে আমি কুমিল্লা ডিস্ট্রিক্টে ফুটবল, হকি, ক্রিকেট যা আছে সবাইকে ট্রাউজার, ট্র্যাকস্যুট দিয়েছি, যেটা কুমিল্লা জেলায় দেয় নাই। এখন হচ্ছে আমরা এগুলো করছি নিজের পকেট থেকে, আমরা নিজের পকেট দিয়েছি তো 3000, খাইয়ে ফেলতো কর্মকর্তা 2000 যে মালিক ক্লাবের, আমরা 1000 টিম চালাতাম। জাভেদ, ওমর বেলিম, গুল্লু, জাহাঙ্গীর বা হায়ুল ভাই সুমনদের ঢাকা থেকে নিয়ে এসে কুমিল্লা খেলাইতাম, তাদের পেমেন্ট ছিল 1500 টাকা করে। তো টাকা আমরা চুরি করে আনছি নাকি? তো আমাদের অভিজ্ঞতা আমি শেয়ার করবো না? আমি আর খামার কপ মেরে তো লাভ নাই। তো আমি যেটা জানি, যেটা সম্বন্ধে আমার সম্যক ধারণা আছে, যেটা সম্বন্ধে সলিড বলতে পারবো, আমি ঠিক সেটাই বলছি। তো সেটা বললাম যে এখন লাইক আপনার পিপিএল ট্রেড চলছে, কিন্তু জেনু ভাই যে প্রান্তিক জায়গাটা গেলেন, এটা ভোট, জেনু ভাই কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজারও ছিলেন একসময়, আপনারা কোনো জানেন না, বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজার ছিলেন। সাবের ভাই সময়, হ্যাঁ। তো এখন এই যে প্রান্তিক প্লেয়ারদেরকে নিয়ে আসা, যদি খেলাই না হয় মফস্বলে, আপনি ঢাকার ক্লাব নিয়ে ব্যস্ত, এখানে জুয়া, আর টি20 ইটস এ ফরম্যাট অফ জুয়া, নাথিং এলস। তো আমি গতবার বরিশাল বুলসের ফ্র্যাঞ্চাইজি, যখন আমি নিজে ছিলাম বরিশাল বুলসের অ্যাম্বাসেডর হিসেবে, কিছু ইনভেস্টমেন্ট আমার ওখানে আছে, তা আমরা জানি। তো প্লেয়ারদের গোয়ার তুমি বা এই টি20 তে ফোকাস করে শুধুমাত্র হাইলাইট করা, প্লেয়াররা আসবে, বিজ্ঞাপন করবে, তারপরে বাড়ি গাড়ি পেয়ে যাবে, তখন খুব খুশি। আবার যখন প্লেয়াররা অসহায় হয়ে যাবে, বা প্লেয়াররা কোনো একটা, প্লেয়াররা কিন্তু তৃতীয় এলিমেন্টস, ফার্স্ট এলিমেন্টস হচ্ছে বিসিবি, সেকেন্ড হচ্ছে কোচিং স্টাফ, থার্ড হচ্ছে প্লেয়ার্স। তো প্লেয়ারদেরকে গালিগালাজ করার, সম্মত বলেন আমাকে খেলান, লিটন তো বলেন আমাকে নিয়ে যান, ওদেরকে নিল কে? ওরা কি ফ্লাইটের টিকিট ধরে চলে গেছে নাকি? মাহমুদুল্লাহ বলছে আমাকে ক্যাপ্টেন্সি দেন, মুশফিক অফ ফর্মে আছে দীর্ঘদিন, মুশফিককে বলেছে আমাকে টিমে নেন। তামিম আজকে ব্যক্তিগত কারণে বা অভিমানের কারণে, পাপন সাহেবের কথা অনুযায়ী, তো তামিমের অভিমান কেন হবে? কেন তামিম দেশের জন্য কিসের অভিমান? যে দেশের জন্য মানুষ প্রাণ দেয়, সে দেশে অভিমান চলে না। তো প্লেয়ারদের ফেসবুক বন্ধ করতে হবে। হ্যাঁ, এই প্লেয়ারদের বিজ্ঞাপনের রেটিং, এই প্লেয়াররা যখন ফেসবুকে থাকবে এবং ফেসবুকে যখন সৌম্য দেখবে তাকে 67,000 লাইকে 65,000 গালিগালাজ করতেছে, সে অটো ডিমোরালাইজড হয়ে যাবে। আপনি ক্রিকেটের মহামতি সচিন টেন্ডুলকরের কথা আমরা পড়েছি, যে সচিন টেন্ডুলকর জীবনে নিউজ পেপার দেখতেন না, তিনি কিভাবে খেলেছেন, তাকে নিয়ে কি লেখা হচ্ছে, তিনি নিউজ পেপারে পড়তেন না, তিনি তারপরের খেলায় কনসেন্ট্রেশন করতেন, কিভাবে নিজেকে ডেভেলপ করতে হবে। এখানে কথা হচ্ছে এই বিসিবি কর্মকর্তা বলে এই কথা, ও বলে অমুক কথা, অমুক বলে অমুক কথা, ক্লাব নিয়ে মহামডানে খেলবে না, আবার খেলবে, কেউ প্রস্তুতি না কোন ধরনের মানুষের কথা শোনার জন্য। যেমন আশরাফুল আমাকে বলেই ফেললেন যে এখানে যে এভাবে হয় উনি জানলে আসতেন।
কারণ না, একে আশরাফুল কেন প্রস্তুত বলবো? না মানসিকভাবে আপনি- যে কোনো ধরনের প্রশ্নের না, 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 সম্মুখীন না, হওয়া। এটা আশরাফুলের দোষ কোনোভাবেই না। কেন জানেন? হাফিজ যদি 41 বছর বয়সে টিমে আসে, ব্র্যাড হবস যদি 42 বছর বয়স অস্ট্রেলিয়ার টিমে আসে, যদি শোয়েব মালিক 39 বছর বয়সে পাকিস্তান টিমে আসে, দেন আশরাফুলের কিন্তু বাংলাদেশ টিমের সুযোগ আসে। আপনার এই অবশ্যই আছে, কিন্তু তাই বলে মানে এই ধরনের প্রশ্ন কারণ আপনার এই টকশোর জন্য সে তার ক্যারিয়ার নষ্ট করতে পারে না। কারণ আপনি যদি বলেন যে হ্যাঁ আশরাফুল, টকশোতে সে প্রশ্নের সম্মুখীন হলে ক্যারিয়ার নষ্ট হবে কেন? এই ট্রেন্ডটা কেন আমাদের এটা কালচারটা কেন? বাংলাদেশ, ওটাই প্রশ্ন। এটাই আমি বাংলাদেশ। ওই জায়গাতে হাত দিতে চাচ্ছি। আশরাফুল আপনি- ডেফিনেটলি হি হ্যাজ দ্য Okay, ক্যাপাবিলিটি টু কাম ব্যাক। আপনারা যারা বাইরে থেকে টকশো করেন, আপনারা যারা কানাডা আমেরিকাতে টকশো করেন, আমরা তো বাংলাদেশে থাকি, আপনি এসে বাংলাদেশে কোন টেলিভিশনে টকশো করেন তো আমি দেখি। কেউ কি আপনি মনে করেন বাইরে থেকে কথা বলে আনটাচ থাকে? না না ভাই, আপনাকে বুঝতে হবে আশরাফুলের সম্ভাবনা এখন না আছে। আসিফ, তোমাকে একটু সাহায্য করে আসিফ। এটা হইলো আশরাফুলের বিষয়ে, আশরাফ এখনো খেলোয়াড় আছে, সেই জন্য হ্যাঁ। যখন একজন খেলোয়াড় থাকে সে হ্যাঁ। আন্ডার দ্য রুল অফ দ্য ফাইন্ডিংস আছে তার, সেই জন্য হয়তো তিনি এইভাবে কথা বলেন না। সাগর ভাই, বিষয়টা হচ্ছে এরকম। অন্য হ্যাঁ, ভুল right, বোঝাবুঝি right. করতে যেভাবে হবে না। আপনাকে দেখা যাচ্ছে না। জি না, আমরা ভুল চাচ্ছি বোঝাবুঝির খোলামেলা, অবস্থা। যেমন আসিফ আকবর যেভাবে বলছে ভিতরে Rule of কথা business. বলছে, আমাদের আলোচনা করতে হবে। ক্রিকেট তো একটা- বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের শুধুমাত্র একটা পার্সোনাল সংগঠন নয়, এটা আশরাফুল বাংলাদেশের এখনো- সম্পদ। আশরাফুল কিন্তু এখনো বেতনভুক্ত বিসিবির। আপনাকে বুঝতে হবে রুল অফ বিজনেস আছে এখানে। একটা আশরাফুল কথা বলতে পারবে না এখানে, এটা বোঝা উচিত। আপনি যদি আশরাফুল পাইলট আনতেন, দেন পাইলট কিন্তু বলতে পারতো। আপনি রফিক ভাইকে আনতেন, রফিক ভাই বলতে পারতো। একটা রানিং প্লেয়ারকে আপনি এভাবে বলতে পারেন না। এটা হচ্ছে আশরাফুল সেটাই বলতে চাচ্ছে, কারণ তার ক্যারিয়ার এখন স্টিল গোইং অন এই রুলসটা শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীতে সারা খেলোয়াড়দের নিয়ে পৃথিবীতে, rules আছে। সারা পৃথিবীতে। আচ্ছা, আজকে হাফিজ খেলছে, হ্যাঁ, আজকে শোয়েব মালিক খেলছে, আজকে এই যে ব্র্যাডোজ খেলছে, এদেরকে নিয়ে আসছে না টিমে? তো কেন নিয়ে আসছে? এরা যদি ওই সময় কুতগতি করতো টিমে আসতে পারতো। আজকে দেখেন পিসিবি চিফ হল রমেশ রাজা।